আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। আজকে আমি আপনাদের সঙ্গে যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কোন তেলটা খাবেন। আলোচনার প্রথমেই আমি সবাইকে জানিয়ে রাখি, এটা কোনো রাজনীতির বা ভূতের গল্প নয়। এটা একটা খুব গভীর বিজ্ঞান ভিত্তিক আলোচনা। এই আলোচনাটা খুব দীর্ঘ হবে, প্রায় 1 ঘন্টার মতন। সেই জন্য আমি জানি এই 1 ঘন্টা ধরে কারোরই এই আলোচনাটা শুনতে ভালো লাগবে না। সেই জন্য আমার পরামর্শ হলো 15 মিনিট করে এই আলোচনাটা শুনুন, কিন্তু একটা শর্ত, এই 15 মিনিটের আলোচনাটা আপনাকে মনে রাখতে হবে, তবেই তার পরবর্তী আলোচনাটা বুঝতে পারবেন। অবশেষে আপনি নিজেই বুঝতে পারবেন কোন তেলটা খাওয়া উচিত আর কোন তেলটা খাওয়া উচিত নয়, এবং উচিত হলে কেন উচিত এবং উচিত না হলে কেন উচিত নয়। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাতে চাই যে বাংলায় লেখা আমার 4টে বই আছে, এবং সেই বইগুলো হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড, এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা। উচ্চ রক্তচাপ এই বইটা কিনতে গেলে ওপরের QR কোডটা স্ক্যান করলে আপনি সেটা লিঙ্ক পেয়ে যাবেন। ডায়াবেটিস বইটা কিনতে গেলে ওপরের লিঙ্কটাতে ক্লিক করতে হবে। রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বইটা কিনতে গেলে বার্তা প্রকাশনার সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজ স্ট্রিটে ওদের অ্যাড্রেস আপনি ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিনতে গেলে টাইম লাইন প্রকাশনার সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজ স্ট্রিটে ওদের অ্যাড্রেস আপনি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এই ফ্যাট বা তেল বা চর্বি, তার কেমিস্ট্রি বা রাসায়নিক গঠন কি। এর উত্তর হলো, আমরা যে তেল বা ফ্যাট বা চর্বি খাই সেগুলো সবারই রাসায়নিক গঠন হলো ট্রাইগ্লিসারাইড। এরপরে আমরা জানবো এই তেল বা ফ্যাট বা চর্বির মধ্যে পার্থক্য কি। এদের মধ্যে পার্থক্য হলো, 1, স্বাভাবিক ঘরের তাপমাত্রায় অর্থাৎ +- 25 সেন্টিগ্রেড তাপমাত্রায় যে সমস্ত ট্রাইগ্লিসারাইড শক্ত থাকে তাদের কি বলা হয় ফ্যাট বা চর্বি। এরা সাধারণত প্রাণী জগৎ থেকে প্রাপ্ত হয়। 2, স্বাভাবিক ঘরের তাপমাত্রায় অর্থাৎ +- 25 সেন্টিগ্রেড তাপমাত্রায় যে সমস্ত ট্রাইগ্লিসারাইড তরল থাকে তাদের কি বলা হয় তেল। এরা সাধারণত উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত হয়। তাহলে আমরা জানলাম সমস্ত তেল বা ফ্যাট বা চর্বির রাসায়নিক গঠন হলো ট্রাইগ্লিসারাইড। এখন আমরা জানবো এই ট্রাইগ্লিসারাইড জিনিসটা কি। এই ট্রাইগ্লিসারাইড হলো গ্লিসারলের একটা অণু এবং 3টে ফ্যাটি অ্যাসিডের অণু মিলে যে একটা অণু তৈরি করে, সেইটাই হলো একটা ট্রাইগ্লিসারাইডের অণু। এই দেখুন, এটা একটা গ্লিসারলের অণু, সেখানে 3টে OH গ্রুপ আছে, এবং সেই 3টে OH গ্রুপের সঙ্গে যখন 3টে ফ্যাটি অ্যাসিডের অণু এসে যুক্ত হবে তখন যে অণুটা গঠন হবে সেইটাই হবে একটা ট্রাইগ্লিসারাইডের অণু। এবার আমরা জানবো এই ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি। এই ফ্যাটি অ্যাসিড হচ্ছে পরপর অনেকগুলো মেথাইল গ্রুপ যখন যুক্ত হয়ে এবং শেষে যখন একটা কার্বক্সিল গ্রুপ নেয় তখন সেই অণুটা হয় একটা ফ্যাটি অ্যাসিডের অণুর রাসায়নিক গঠন। তাহলে আমরা জানলাম যে একটা তেলের অণু হলো একটা ট্রাইগ্লিসারাইডের অণু, এবং একটা ট্রাইগ্লিসারাইডের অণু তৈরি হয় একটা গ্লিসারলের অণুর সঙ্গে যখন 3টে ফ্যাটি অ্যাসিডের অণু এসে যুক্ত হয়। এখন আমরা জানবো একটা গ্লিসারলের অণুর সঙ্গে কিভাবে 3টে ফ্যাটি অ্যাসিডের অণু এসে যুক্ত হচ্ছে। আমরা জানি একটা গ্লিসারলের অণুতে 3টে OH গ্রুপ আছে। এবারে আমরা জানবো প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের একটা OH গ্রুপের সঙ্গে কেমন ভাবে যুক্ত হয়। আমরা জানি ফ্যাটি অ্যাসিডের একটা কার্বক্সিল গ্রুপ আছে। যখন এই কার্বক্সিল গ্রুপটা গ্লিসারলের OH গ্রুপের সংস্পর্শে আসে তখন গ্লিসারলের OH গ্রুপ এবং ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিলের H বা হাইড্রোজেন অ্যাটমটা যুক্ত হয়ে গিয়ে একটা জলের অণু তৈরি করে,
এবং বেরিয়ে যায়। তারপরে ফলস্বরূপ কি হয়, কার্বক্সিলের অক্সিজেন অ্যাটমটা বা পরমাণুটা ডাইরেক্টলি গ্লিসারলের এই CH2 সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন এই সংযোগ স্থলটা দেখতে লাগে এই রকম। এইটা হলো CH2 গ্রুপ, এটা হলো অক্সিজেনের পরমাণু বা অ্যাটম, এটা হলো অক্সিজেনের পরমাণু বা অ্যাটম, এবং এটা হলো কার্বন। এইভাবে তিনটে OH গ্রুপের সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড এসে যুক্ত হয় এবং তার ফলস্বরূপ যে বড় একটা ট্রাইগ্লিসারাইডের অণু তৈরি হয়, সেইটাই হলো একটা তেলের বা ফ্যাটের বা চর্বির অণু। আমরা জানি ফ্যাটি অ্যাসিড অনেক রকমের হয়। অতএব একটা ট্রাইগ্লিসারাইড সেটা নারকেল তেল হবে কি সর্ষের তেল হবে কি বাদাম তেল হবে কি সয়াবিন তেল হবে, সেটা নির্ভর করে কি ধরনের ফ্যাটি অ্যাসিড এসে গ্লিসারলের OH গ্রুপগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে। অতএব আমাদের পরবর্তী আলোচনা থাকবে প্রধানত এই ফ্যাটি অ্যাসিডের উপর, কারণ বিভিন্ন রকম তেল বা ফ্যাট বা চর্বি মানেই বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা জানলাম বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আমরা বিভিন্ন রকমের তেল বা ফ্যাট বা চর্বি দেখতে পাই। তাহলে আমাদের এখন জানতে হবে এই বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড গুলো কি কি, যার জন্য বিভিন্ন রকমের তেল বা ফ্যাট বা চর্বি অর্থাৎ কত রকমের ফ্যাটি অ্যাসিড আছে। আমরা একটা ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন জেনেছি এবং সেটা হলো এই রকম। পরপর কতগুলো মিথাইল গ্রুপ যুক্ত হয়ে অবশেষে যখন একটা কার্বক্সিল গ্রুপ এসে ওদের সঙ্গে যুক্ত হয়, তখন যে লম্বা একটা অণু তৈরি হয়, সেটাই হলো একটা ফ্যাটি অ্যাসিডের অণুর আণবিক গঠন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাটি অ্যাসিডের অণুর মধ্যে কার্বন পরমাণুগুলো পরপর একটা চেনে যুক্ত থাকে। অতএব একটা ফ্যাটি অ্যাসিডের অণুর মধ্যে কতগুলো কার্বন পরমাণু বা অ্যাটম আছে তার উপর নির্ভর করে ফ্যাটি অ্যাসিডগুলোকে চারটে গ্রুপে ভাগ করা হয় এবং সেই চারটে গ্রুপ হলো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, যার মধ্যে 2 থেকে 6টা কার্বন অ্যাটমস থাকবে। মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডস, যার মধ্যে 8টা থেকে 14টা কার্বন অ্যাটমস থাকবে। লং চেন ফ্যাটি অ্যাসিডস, যার মধ্যে 16টা থেকে 22টা কার্বন অ্যাটমস, এবং অবশেষে ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিডস, যার মধ্যে 24টার বেশি কার্বন অ্যাটমস থাকবে। আমরা আলোচনা করছি তেল বা ফ্যাটের কেমিস্ট্রি নিয়ে। একটুক্ষণের আগের আলোচনা থেকে আমরা জানলাম তেল আমরা সেইগুলোকে বলি যেগুলো আমাদের এই সাধারণ ঘরের তাপমাত্রায় তরল থাকে। এখন আমরা যেটা নতুন করে জানবো সেটা হলো এরা সবাই মিডিয়াম এবং লং চেন ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি হয়। মিডিয়াম এবং লং চেন ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি সেটা আমরা একটু আগের আলোচনা থেকেই জেনেছি এবং সেই ফ্যাটি অ্যাসিডগুলো সাধারণত আনস্যাচুরেটেড হয়। অন্যদিকে ফ্যাট বা চর্বি আমরা সেইগুলোকে বলি যেগুলো আমাদের এই সাধারণ ঘরের তাপমাত্রা শক্ত থাকে। এটা আমরা আগের আলোচনা থেকে জেনেছি। এখন আমরা নতুন করে যেটা জানবো সেটা হলো এরা সবাই লং এবং ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি হয় এবং সেই ফ্যাটি অ্যাসিডগুলো সাধারণত স্যাচুরেটেড হয়। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি সেটা আমরা পরবর্তী আলোচনা থেকে জানবো এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই ফ্যাট আবার 2 রকমের হয়। সফট ফ্যাট, এর উদাহরণ হলো মাখন, ঘি ইত্যাদি, এবং হার্ড ফ্যাট, এর উদাহরণ হলো সব রকমের চর্বি, যেমন শুয়োরের চর্বি, ছাগলের চর্বি ইত্যাদি। তাহলে আমরা এখন আলোচনা করছি কত রকমের ফ্যাটি অ্যাসিড আছে সেই নিয়ে। আমরা জেনেছি ফ্যাটি অ্যাসিডগুলোকে 4টে গ্রুপে ভাগ করা হয় এবং সেই ভাগ করার কারণ হলো একটা ফ্যাটি অ্যাসিডের অণুর মধ্যে কতগুলো কার্বন অ্যাটম আছে। ফ্যাটি অ্যাসিডের এই ভাগটা হলো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, যাদের মধ্যে 2 থেকে 6টা কার্বন অ্যাটমস আছে। মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, যাদের মধ্যে 8টা থেকে 14টা কার্বন পরমাণু আছে। লং চেন ফ্যাটি অ্যাসিড, যাদের মধ্যে 16টা থেকে 22টা কার্বন পরমাণু আছে, এবং ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড, যাদের মধ্যে 24টার বেশি কার্বন পরমাণু আছে। এখন আমরা জানবো এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো কি কি। এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো হলো অ্যাসিটিক অ্যাসিড, যার মধ্যে 2টো কার্বন অ্যাটমস আছে এবং সেটা থাকে
ভিনিগারের মধ্যে। বিউটাইরিক অ্যাসিড, যার মধ্যে 4টে কার্বন অ্যাটমস আছে এবং এটা থাকে বাটারের মধ্যে। অর্থাৎ একটা গ্লিসারলের অণুর সঙ্গে যখন 3টে বিউটারিক অ্যাসিড এসে যুক্ত হয় তখন যে তেল বা ফ্যাটটা তৈরি হয় সেটাই হলো বাটার। ক্যাপ্রিক অ্যাসিড, তার মধ্যে থাকে 6টা কার্বন অ্যাটম, এটাও বাটারের মধ্যে থাকে। এবারে আমরা আসবো মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো। আমরা আগেই জেনেছি যেসব ফ্যাটি অ্যাসিডের অণুর মধ্যে কার্বনের সংখ্যা 8টা থেকে 14টার মধ্যে, সেগুলোকে আমরা বলি মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো হলো ক্যাপ্রিক অ্যাসিড, এর মধ্যে 10টা কার্বন অ্যাটমস আছে এবং এটা পাওয়া যায় কোকোনাট অয়েলে। অর্থাৎ একটা গ্লিসারলের অণুর সঙ্গে যখন ক্যাপ্রিক অ্যাসিডটা এসে যুক্ত হয় এবং তখন যে ট্রাইগ্লিসারাইডটা তৈরি হয় বা তেলটা তৈরি হয় সেটাই হলো কোকোনাট অয়েল। লরিক অ্যাসিড, এতে থাকে 12টা কার্বন অ্যাটমস, এটাও কোকোনাট অয়েলে পাওয়া যায়। মাইরাস্টিক অ্যাসিড, এতে 14টা কার্বন অ্যাটমস থাকে, এটাও কোকোনাট অয়েলে পাওয়া যায়। আমরা এখন আলোচনা করছি কত রকমের ফ্যাটি অ্যাসিড আছে সেই নিয়ে। আমরা জেনেছি লং চেন ফ্যাটি অ্যাসিড সেইগুলোকেই বলে যেসব ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা 16টা থেকে 22টার মতন। তাহলে লং চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো হলো পামিটিক অ্যাসিড, এতে 16টা কার্বন অ্যাটমস থাকে এবং এটা বিভিন্ন প্রাণীর বডি ফ্যাটের মধ্যে পাওয়া যায়। পামিটোলেইক অ্যাসিড, এতেও 16টা কার্বন অ্যাটমস থাকে এবং এই ফ্যাটি অ্যাসিড দিয়ে যে ফ্যাট বা তেলটা তৈরি হয় সেটাও বিভিন্ন বডি ফ্যাটে বা বিভিন্ন প্রাণীর বডি ফ্যাটে পাওয়া যায়। স্টিয়ারিক অ্যাসিড, এতে 18টা কার্বন অ্যাটমস থাকে এবং এই ফ্যাটি অ্যাসিড দিয়ে যে তেল বা ফ্যাট তৈরি হয় সেটা বিভিন্ন প্রাণীর বডি ফ্যাটে পাওয়া যায়। অলেইক অ্যাসিড, এতে 18টা কার্বন অ্যাটমস থাকে, এর দ্বারা তৈরি ফ্যাট বিভিন্ন প্রাণীর বডি ফ্যাটে পাওয়া যায়। লিনোলেইক অ্যাসিড, এতে 18টা কার্বন অ্যাটমস থাকে। এই ফ্যাটি অ্যাসিডটা দিয়ে যে তেল বা ফ্যাট তৈরি হয় সেগুলো হচ্ছে ভেজিটেবলস অয়েল, অর্থাৎ বিভিন্ন রকমের ভেজিটেবল থেকে প্রাপ্ত তেল। তার মানে হলো সর্ষের তেল, সয়াবিন অয়েল, বাদাম তেল অথবা বিভিন্ন রকমের সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি ইত্যাদি। লিনোলেনিক অ্যাসিড, এতেও 18টা কার্বন অ্যাটমস থাকে, এটা দিয়েও যে তেল তৈরি হয় সেগুলো সবই ভেজিটেবল অয়েলস। আমরা শর্ট চেন এবং মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডের থেকে এই লং চেন ফ্যাটি অ্যাসিডের দিকে বেশি আমাদের অ্যাটেনশন দেব, কারণ আমাদের যত তেল খাই বা আমাদের বিভিন্ন প্রাণীর মধ্যে যে তেল বা ফ্যাট থাকে সেগুলো সবই এই লং চেন ফ্যাটি অ্যাসিড দ্বারাই তৈরি হয়। আমরা এখন আলোচনা করছি কত রকমের ফ্যাটি অ্যাসিড আছে সেই নিয়ে এবং তার মধ্যে লং চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো নিয়ে। বাকি লং চেনের ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো হলো অ্যারাকিডিক অ্যাসিড, এতে 20টা কার্বন অ্যাটমস আছে এবং এটা পিনাট অয়েলে পাওয়া যায়। অ্যারাকিডোনিক অ্যাসিড, এতেও 20টা কার্বন অ্যাটমস আছে, এটা বিভিন্ন ভেজিটেবলস অয়েলে পাওয়া যায়। টিমনোডোনিক অ্যাসিড, এতেও 20টা কার্বন অ্যাটমস আছে, এটা বিভিন্ন ধরনের মাছের তেল বা ফিশ অয়েলে পাওয়া যায়। এরুসিক অ্যাসিড, এতে 22টা কার্বন অ্যাটমস আছে, এটা মাস্টার্ড অয়েল বা সরষের তেলের মধ্যে পাওয়া যায়। গ্লুপানোডোনিক অ্যাসিড, এতে 22টা কার্বন অ্যাটমস আছে, এটাও ফিশ অয়েলে এবং ব্রেন লিপিডের মধ্যে পাওয়া যায়। সার্বোনিক অ্যাসিড, এতে 22টা কার্বন অ্যাটমস আছে, এটাও ফিশ অয়েল এবং বিভিন্ন ব্রেন লিপিডের মধ্যে পাওয়া যায়। নার্ভোনিক অ্যাসিড, এটাতে 24টা কার্বন অ্যাটমস আছে, এটা লং চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণ নয়, এটা ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, এটাও ব্রেন লিপিডের মধ্যে পাওয়া যায়। আমরা আলোচনা করছি ফ্যাটি অ্যাসিড নিয়ে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যেগুলো জানলাম সেগুলো হলো বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিডের জন্য বিভিন্ন রকমের তেল বা ফ্যাট হয়। এই ফ্যাটি অ্যাসিডগুলোকে তাদের মধ্যে অবস্থিত কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, লং চেন ফ্যাটি অ্যাসিড এবং ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড এই 4টে গ্রুপে ভাগ করা হয় এবং তাদের উদাহরণগুলোও আমরা জানলাম এবং তারা কোন কোন তেলে বা ফ্যাটে পাওয়া যায় সেগুলোও জানলাম। আমরা আরো জানলাম এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রুপটা হলো লম্বা চেনের ফ্যাটি অ্যাসিড গুলো,
অর্থাৎ লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো, কারণ আমরা সাধারণত যে তেলগুলো খাই তাদের মধ্যেই এদের পাওয়া যায়, অর্থাৎ এই লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো পাওয়া যায়। এখন আমাদের আরো জানতে হবে ওই ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে কোন কোন ফ্যাটি অ্যাসিডগুলো স্যাচুরেটেড এবং কোন কোন ফ্যাটি অ্যাসিডগুলো আনস্যাচুরেটেড। এখানে একটা কথা আমরা জেনে রাখবো, সেটা হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে যে ফ্যাটগুলো তৈরি হয় বা তেলগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট বা তেল, এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে যে তেল বা ফ্যাটগুলো তৈরি হয় সেইগুলোকে বলা হয় আনস্যাচুরেটেড তেল বা ফ্যাট। আমাদের শরীরের পক্ষে এই আনস্যাচুরেটেড তেল বা ফ্যাটই বেশি ভালো। তাহলে আমরা জানলাম বিভিন্ন রকমের তেল বা ফ্যাট মানে হলো বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড, এবং আমরা আরো জানলাম ওই ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে অবস্থিত কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী ওই ফ্যাটি অ্যাসিডগুলোকে বিভিন্ন দৈর্ঘ্যের হয়। তার ফলে ওই ফ্যাটি অ্যাসিডগুলোকে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড এবং লং চেন ফ্যাটি অ্যাসিড এই চারটি গ্রুপে ভাগ করা হয়। তারপরে আমরা শুনলাম ওই ফ্যাটি অ্যাসিডগুলো আবার দু রকমের হয়, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখন আমরা আলোচনা করব এই স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো কি। এই আলোচনার প্রথমেই জানিয়ে রাখি, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে তৈরি তেল বা ফ্যাটগুলোকে বলা হয় স্যাচুরেটেড তেল বা ফ্যাট, এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে তৈরি হওয়া তেল বা ফ্যাটগুলোকে বলা হয় আনস্যাচুরেটেড তেল বা ফ্যাট। আমরা জানি স্যাচুরেটেড তেল বা ফ্যাট আমাদের শরীরের পক্ষে খুব একটা উপকারী নয়, এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে তৈরি তেল বা ফ্যাট অর্থাৎ আনস্যাচুরেটেড তেল বা ফ্যাট আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এবারে আসি মূল আলোচনায়, অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি। প্রথমে আসি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সম্বন্ধে। এই হলো একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন, এবং এই হলো এই অণুর গঠনের ডিটেইলিং। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কার্বনগুলো পরপর একটা মাত্র বন্ড দিয়ে যুক্ত হয়ে আছে। আমরা জানি কার্বনের ভ্যালেন্সি হলো 4, অর্থাৎ কার্বনের 4টে হাত থাকে। এখানে কার্বনের 4টে হাতেই 4টে জিনিস ধরা আছে, সেজন্য এই কার্বন অ্যাটমটা বা প্রত্যেকটা কার্বন অ্যাটম এখানে সম্পৃক্ত বা স্যাচুরেটেড। এখানে এই কার্বন অ্যাটমটা তার একটা হাত দিয়ে হাইড্রোজেন একটা পরমাণু ধরে রেখেছে, তার অন্য আরেকটা হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনের পরমাণুকে ধরে রেখেছে, আর একটা হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনের পরমাণুকে ধরে রেখেছে, এবং আরেকটা হাত দিয়ে অন্য আরেকটা কার্বন পরমাণুকে ধরে রেখেছে। ফলে প্রত্যেকটা কার্বন অ্যাটমের বা পরমাণুর প্রত্যেকটা হাত এখানে সম্পৃক্ত বা স্যাচুরেটেড। এইটা হলো একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের গঠন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বন অ্যাটমটার দুটো হাতে দুটো হাইড্রোজেন পরমাণু ধরা আছে, এবং একটা হাত দিয়ে অন্য আরেকটা কার্বন পরমাণুকে ধরা আছে, কিন্তু অন্য আরেকটা হাত গুটিয়ে রাখা আছে, যেখানে এই হাত দিয়ে এরা অন্য আরেকটা করে হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখতে পারত, কিন্তু সেই হাইড্রোজেন পরমাণুর অভাবের জন্য এই হাতটা এই কার্বন পরমাণু এবং এই কার্বন পরমাণু গুটিয়ে রেখেছে। ফলে এই বন্ডটা হলো, ফলে এই কার্বন পরমাণু দুটো হলো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। যখন প্রত্যেকটা বন্ড এইভাবে সম্পৃক্ত থাকবে তখন তাকে বলা হয় স্যাচুরেটেড বন্ড বা সিঙ্গেল বন্ড। কিন্তু যখন যে কোনো বন্ড যখন এইভাবে অসম্পৃক্ত থাকবে বা আনস্যাচুরেটেড থাকবে তখন সেই বন্ডটাকে বলা হয় ডাবল বন্ড বা অসম্পৃক্ত বন্ড। যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে এই ধরনের ডাবল বন্ড থাকবে সেই ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয় আনস্যাচুরেটেড ফ্যাট, আর যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো ডাবল বন্ড থাকবে না তখন সেই ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং প্রত্যেকটা বন্ডকে বলা হয় সিঙ্গেল বন্ড। আমরা আলোচনা করছি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাট নিয়ে। আমরা জানলাম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে এবং তার অণুর গঠন। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু কোনো ওমেগা ফ্যাটি অ্যাসিড নয়। এই
ওমেগা ফ্যাটি অ্যাসিড কথাটা শুধুমাত্র প্রযোজ্য হয় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। ওমেগা ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয় আমরা যখন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে আলোচনা করব তখন আমরা আলোচনা করব। এখন আমরা জানবো সমস্ত ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোন কোনগুলো। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো হলো বিউটাইরিক অ্যাসিড যেখানে 4টে কার্বন অ্যাটম আছে এবং ক্যাপ্রিক অ্যাসিড যেখানে 6টা কার্বন অ্যাটম আছে। এই দুটো কিন্তু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। ক্যাপ্রিক অ্যাসিড যেখানে 10টা কার্বন অ্যাটম আছে, লরিক অ্যাসিড 12টা কার্বন অ্যাটম আছে এবং মাইরাস্টিক অ্যাসিড যেখানে 14টা কার্বন অ্যাটম আছে। এগুলো কিন্তু মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। কারণ আমরা জানি 8টা থেকে 16টা পর্যন্ত যেসব ফ্যাটি অ্যাসিডের কার্বন অ্যাটম থাকে তাদের বলা হয় মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। পামিটিক অ্যাসিড যেখানে 16টা কার্বন অ্যাটম আছে, স্টিয়ারিক অ্যাসিড যেখানে 18টা কার্বন অ্যাটম আছে এবং অ্যারাকিডিক অ্যাসিড যেখানে 20টা কার্বন অ্যাটম আছে। এগুলো সবই হলো লং চেন ফ্যাটি অ্যাসিড। কারণ আমরা জানি লং চেন ফ্যাটি অ্যাসিড সেগুলোকেই বলা হয় যেগুলোর মধ্যে 16টা থেকে 22টা কার্বন অ্যাটম থাকে। তাহলে আমরা আগের আলোচনা থেকে জানলাম ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট দু রকমের হয়, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর গঠনের তফাৎ। তার সঙ্গে আমরা আরো জেনেছি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলোর উদাহরণ। এখন আমরা আসবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ওপর আরো একটু আলোচনা। এই হলো একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন এবং এই হলো এই অণুর গঠনের ডিটেইলিং। এটা হলো একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারণ এর মধ্যে দেখতে পাচ্ছি ডাবল বন্ড আছে, অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিডের সমস্ত কার্বনগুলো কিন্তু সম্পৃক্ত নয়। এখন আমরা জানবো যে এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আবার কত রকমের আছে। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তার মধ্যে অবস্থিত ডবল বন্ডগুলোর সংখ্যা অনুযায়ী ভাগ করা হয় মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে একটা মাত্র এইরকম ডবল বন্ড থাকে তাকে বলা হয় মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে এই ধরনের ডাবল বন্ড একের অধিক থাকে সেই সমস্ত ফ্যাটি অ্যাসিড গুলোকে বলা হয় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে দুটো ডাবল বন্ড অথবা 3টে ডাবল বন্ড অথবা 4টে ডাবল বন্ড অথবা 5টে ডাবল বন্ডও থাকতে পারে। অতএব একের অধিক যখন ডাবল বন্ড থাকবে তখন সেই সমস্ত ফ্যাটি অ্যাসিড গুলোকে বলা হয় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা এবং যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে একটা মাত্র ডাবল বন্ড থাকবে সেগুলোকে বলা হয় মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমরা জানি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের থেকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের পক্ষে উপকারী এবং এটা আমরা আরো জানবো যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের থেকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের পক্ষে আরো বেশি করে উপকারী। তাহলে এখন প্রথমে আসা যাক মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা MUFA বা মুফার আলোচনায়। আমরা আগের আলোচনা থেকে জেনেছি যে মুফা কাকে বলে, তবুও আবার রিপিট করছি। এই হলো একটা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন। এখানে যেহেতু একটা মাত্র ডাবল বন্ড বা আনস্যাচুরেটেড বন্ড আছে এই পুরো ফ্যাটি অ্যাসিডের অণুটার মধ্যে, সেই জন্য এই ফ্যাটি অ্যাসিডটাকে আমরা বলবো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনো মানে হলো 1 বা 1। এখন আমরা জানবো এই মুফার উদাহরণগুলো কি কি, অর্থাৎ কোন কোন ফ্যাটি অ্যাসিড গুলো এই মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অন্তর্গত। এর উত্তর হলো পামিটোলোইক অ্যাসিড যার মধ্যে 16টা কার্বন অ্যাটম আছে। এটা হলো ওমেগা 7 ফ্যাটি অ্যাসিড। এটা আমাদের শরীরে বডি ফ্যাটের মধ্যে বা বিভিন্ন প্রাণীদের বডি ফ্যাটের মধ্যে থাকে এই ফ্যাটি অ্যাসিডটা। ওলেইক ফ্যাটি অ্যাসিড এটা হলো 18C অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে 18টা কার্বন অ্যাটম আছে এবং এটা হলো ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড এবং এই ফ্যাটি অ্যাসিডটা দিয়ে যে সমস্ত ফ্যাট তৈরি হয় তারা বিভিন্ন প্রাণীর বডির ফ্যাটের মধ্যে থাকে। ইরুসিক ফ্যাটি অ্যাসিড এতে 22টা কার্বন অ্যাটম আছে এবং এটা ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড এবং এই ফ্যাটি অ্যাসিডটা দিয়ে মাস্টার্ড অয়েল বা সরষের তেল তৈরি হয়। নার্ভোনিক ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডটাতে 24টা কার্বন অ্যাটম আছে। এটা ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড। এটা ওমেগা 9 গ্রুপের এবং এই ফ্যাটি অ্যাসিডটা দিয়ে যে ফ্যাট তৈরি হয় সেগুলো সাধারণত ব্রেনে থাকে। ওমেগা 7 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিডগুলো সাধারণত
মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়। এরা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফার মতন ততটা উপকারী নয়, কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের থেকে এরা অনেক বেশি উপকারী। এই ওমেগা 7 ওমেগা 9 কাদের বলা হয় আমি আগেই বলেছি এবং এখন বলছি, জাস্ট এটা এখন মনে রাখুন, আমি পরে আলোচনায় আসব ওমেগা ফ্যাটি অ্যাসিড কিভাবে নাম্বারিং করা হয়। এবারে আমরা আসব পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের আলোচনা। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে বলা হয় PUFA বা পুফা। আপনারা অনেকেই হয়তো এই পুফা নামটার সঙ্গে খুবই পরিচিত, কারণ পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে এই পুফা নামটা প্রায় উচ্চারিত হয়। কারণ অনেককেই বলতে শোনা যায় যে এই তেলটা খাওয়া ভালো, কারণ এতে পুফা আছে। এই হলো একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন। আমরা জানি পলি মানে হলো একের অধিক, অতএব এই ফ্যাটি অ্যাসিডের অণুটার মধ্যে যেহেতু একের অধিক আনস্যাচুরেটেড বন্ড বা ডাবল বন্ড আছে, সেই জন্য এই ফ্যাটি অ্যাসিডটা হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখন আমরা জানবো সমস্ত ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে কোন কোন ফ্যাটি অ্যাসিড গুলো এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফার অন্তর্গত। লিনোলেইক অ্যাসিড, এতে 18টা কার্বন বন্ড আছে, 18টা কার্বন পরমাণু আছে এবং এতে 2টো ডাবল বন্ড আছে। প্রচুর ভেজিটেবল অয়েলে, যেমন সর্ষের তেল, বাদাম তেল, সয়াবিন অয়েল এটসেট্রা এবং এটসেট্রাতে এই লিনোলেইক অ্যাসিডটা থাকে, অর্থাৎ এই লিনোলেইক অ্যাসিড দিয়ে ওই তেলগুলো বা ফ্যাটটা তৈরি হয়। এটা কিন্তু ওমেগা 6 গ্রুপের। লিনোলেনিক অ্যাসিড, এতেও 18টা কার্বন পরমাণু আছে, এতে কিন্তু 3টে ডাবল বন্ডস আছে। এটাও বিভিন্ন ভেজিটেবলস অয়েলে থাকে। এটা ওমেগা 3 গ্রুপের। অ্যারাকিডোনিক অ্যাসিড, এতে 20টা কার্বন পরমাণু আছে, এতে 4টে ডাবল বন্ডস আছে। এটাও বিভিন্ন ভেজিটেবল অয়েলে থাকে। এটা ওমেগা 6 গ্রুপের। টিমনোডোনিক অ্যাসিড, এতে 20টা কার্বন অ্যাটম আছে, এতে 5টা ডাবল বন্ড আছে। এটা বিভিন্ন মাছের তেলের মধ্যে থাকে। এটা হলো ওমেগা 3 গ্রুপের। ক্লুপানোডোনিক ফ্যাটি অ্যাসিড, এতে 22টা কার্বন অ্যাটম আছে, এতে 5টা ডাবল বন্ড আছে এবং এটা ওমেগা 3 গ্রুপের। এবং সালভনিক ফ্যাটি অ্যাসিড, এতেও 22টা কার্বন অ্যাটম আছে, কিন্তু এতে 6টা ডাবল বন্ড আছে। এটা বিভিন্ন মাছের তেলে থাকে এবং এটা ওমেগা 3 গ্রুপের। এগুলো সবই খুব উপকারী ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এই সমস্ত ফ্যাটি অ্যাসিডে যে সমস্ত তেল তৈরি হয় সেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। লক্ষ্য করলে দেখা যাবে যে এরা সবাই লং চেন ফ্যাটি অ্যাসিড এবং এরা সবাই ওমেগা 3 এবং ওমেগা 6 এর অন্তর্গত। অতএব এই সমস্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে যে সমস্ত তেল সৃষ্টি হয় সেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা আলোচনা করছিলাম পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা নিয়ে। এখন আমরা আলোচনা করব এই পুফা বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উপকারিতাগুলো নিয়ে। আমরা জানি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনগুলো, তার মধ্যে লিনোলেইক যেটা ওমেগা 6 গ্রুপের ফ্যাটি অ্যাসিড এবং লিনোলেনিক যেটা ওমেগা 3 গ্রুপের ফ্যাটি অ্যাসিড। এই দুটো ফ্যাটি অ্যাসিডকে বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এই দুটো ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে সিনথেসিস বা তৈরি হতে পারে না। এই দুটো ফ্যাটি অ্যাসিডের জন্য আমাদের বাইরের তেল বা ফ্যাটের উপর নির্ভর করতে হয়। ফলে আমি পরেও আসবো কোন কোন তেল বা ফ্যাটে এই ফ্যাটি অ্যাসিড গুলো আছে এবং সেই তেলগুলো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ফলে আপনি যখন জানবেন লিনোলেইক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড কি ধরনের ফ্যাটি অ্যাসিড এবং ওইগুলো কোন কোন তেলে আছে, যেটা আমি পরে আলোচনা করব, তাহলে আপনাকে বলতে সুবিধা হবে যে এই তেলটা খাওয়া ভালো, ওই তেলটা খাওয়া ভালো নয়। অপরের কথা শুনে আপনি কিছু বিশ্বাস করবেন না, আপনি নিজেই জানবেন কেন কোন তেলটা খাওয়া ভালো। অ্যারাকিডোনিক ফ্যাটি অ্যাসিড, এটা ওমেগা 6 গ্রুপের এবং এটাও একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা এবং এটাও আমাদের শরীরের পক্ষে খুবই দরকারি। এখান থেকে তৈরি হয় প্রস্টাগ্ল্যান্ডিনস, প্রস্টাসাইক্লিনস, লিউকোট্রিনেজ এবং থ্রম্বোক্সেন্স নামক অনেক ধরনের কেমিক্যাল, যেগুলো আমাদের প্রত্যেকটা অঙ্গের ভেতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত কেমিক্যালস। ফলে এই ফ্যাটি অ্যাসিডটা, অর্থাৎ এই পুফা ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরের পক্ষে খুবই দরকারি, যেটা ওমেগা 6 গ্রুপের। এবং আপনি জানবেন যে এই ফ্যাটি অ্যাসিডটা কোন কোন তেলে বা ফ্যাটে থাকে।
তখন আপনার পক্ষে বুঝতে সুবিধা হবে যে ওই তেলটা কেন খাওয়া ভালো বা ওই তেলটা কেন খাওয়া ভালো নয়। অপরের কথা শুনে কিছু বিশ্বাস করবেন না। টিমোনোডোনিক, গ্লুপানোডোনিক এবং সার্ভোনিক ফ্যাটি অ্যাসিড এইগুলো সবই লং চেন ফ্যাটি অ্যাসিড এবং পুফার অন্তর্গত। এগুলো থাকে মাছের তেলে, এগুলো সব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এই ফ্যাটি অ্যাসিডের যে ফ্যাট তৈরি হয় সেটা আমাদের ব্রেনে থাকে। অতএব এই ফ্যাটি অ্যাসিডগুলো না খেলে আমাদের ব্রেন ভালো মতো ডেভেলপ করবে না। অতএব মাছের তেল খাওয়া ভালো। অনেকে বলেন মাছের তেল খাওয়া ভালো নয় বা মাছের তেল খাবেন না, ফলে সেটা খুবই ভুল। ফলে আপনি নিজে জানুন কোনটা ঠিক কোনটা ভুল। এইবারে আমি আসব একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায়। সেই আলোচনাটা হলো ওমেগা ফ্যাটি অ্যাসিডের ওপর আলোচনায়। এতক্ষণ আমরা শুনছিলাম এই ফ্যাটি অ্যাসিডটা হলো ওমেগা 3 গ্রুপের, এই ফ্যাটি অ্যাসিডটা হলো ওমেগা 6 গ্রুপের এবং এই ফ্যাটি অ্যাসিডটা হলো ওমেগা 9 গ্রুপের ইত্যাদি। কিন্তু আমরা জানছিলাম না কেন এই ফ্যাটি অ্যাসিডটাকে ওমেগা 3 গ্রুপের বলা হচ্ছিল, কেন এই ফ্যাটি অ্যাসিডটাকে ওমেগা 6 গ্রুপের বলা হচ্ছিল ইত্যাদি। এখন আমরা সেই আলোচনাতেই আসব। এই হলো একটা ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন, সেটা আমি আগেই বলেছি। যেহেতু এখানে কোনো ডাবল বন্ড নেই সেই জন্য এটা হলো একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন। এবং আমরা জানি একটা ফ্যাটি অ্যাসিডের অণু হলো পরপর কার্বনের একটা চেন এবং এখানটায় এই কার্বনগুলোকে নাম্বারিং করা হয় এই অণুর যেদিকে COOH গ্রুপটা আছে সেই দিক থেকে। এখানে দেখলেই বোঝা যাবে যেহেতু COOH গ্রুপটা এই দিকে আছে, অতএব তার দিকে প্রথম কার্বনটা হলো নাম্বার 1, দ্বিতীয় কার্বনটা হলো নাম্বার 2, তৃতীয় কার্বন হলো নাম্বার 3, চতুর্থ কার্বন হলো নাম্বার 4 ইত্যাদি। এইভাবে একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর কার্বন অ্যাটম গুলোকে যেদিকে COOH গ্রুপটা আছে সেই দিক থেকে 1, 2, 3, 4 এরকম করে নাম্বারিং করা হয়। কিন্তু কোন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর কার্বন অ্যাটম বা পরমাণুগুলোকে উল্টোভাবে নাম্বারিং করা হয়। যেদিকে মিথাইল গ্রুপ আছে সেই দিক থেকে ওই কার্বন পরমাণুগুলোকে নাম্বারিং করা শুরু হয় এবং সেটাকে ওমেগা দিয়ে বলা হয়। যেমন এই দিকটায় মিথাইল গ্রুপ আর থাকার জন্য এই কার্বন পরমাণুটাকে আমরা বলবো ওমেগা 1, এই কার্বন পরমাণুটাকে বলবো ওমেগা 2, এই কার্বন পরমাণুটাকে বলবো আমরা ওমেগা 3, এই কার্বন পরমাণুটাকে বলবো আমরা ওমেগা 4 ইত্যাদি। এবং যেহেতু এখানে একটা ডাবল বন্ড আছে সেজন্য এটা একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন। এবং প্রথম যে ডাবল বন্ডটা যে কার্বন অ্যাটমের সঙ্গে থাকবে সেইটাই হবে ওমেগা হিসাবে ওই ফ্যাটি অ্যাসিডের নামকরণ। এখানে দেখা যাচ্ছে প্রথম ডাবল বন্ডটা আছে ওমেগা 3 কার্বন অ্যাটমের সঙ্গে, অতএব এই ফ্যাটি অ্যাসিডটাকে আমরা বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যদি প্রথম ডাবল বন্ডটা থাকে ওমেগা 6 কার্বন অ্যাটমের সঙ্গে তাহলে এই ফ্যাটি অ্যাসিড হবে ওমেগা 6 গ্রুপের। যদি প্রথম ডাবল বন্ডটা থাকে ওমেগা 9 কার্বনের সঙ্গে তখন সেই ফ্যাটি অ্যাসিডটা হবে ওমেগা 9 গ্রুপের। অতএব আশা করি এখন বোঝা গেল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কাকে বলা হচ্ছে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কাকে বলা হচ্ছে ইত্যাদি। এবং এটা পরিষ্কার যে এই ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 ইত্যাদি ফ্যাটি অ্যাসিডগুলো সবই কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ ওইসব ফ্যাটি অ্যাসিডের অণুর মধ্যে ডাবল বন্ড থাকতে হবে। যখনই ডাবল বন্ড থাকবে কোনো ফ্যাটি অ্যাসিডের অণুর মধ্যে তখন আমরা ওই কার্বন পরমাণুগুলোকে মিথাইল গ্রুপের দিক থেকে আমরা নাম্বারিং করব ওমেগা দিয়ে, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, ওমেগা 4 এইভাবে। তাহলে বোঝা গেল ওমেগা ফ্যাটি অ্যাসিড কাকে বলা হচ্ছে এবং কেন ওমেগা 3, ওমেগা 6 এইভাবে নামকরণ করা হচ্ছে। আমরা আলোচনা করছি ওমেগা ফ্যাটি অ্যাসিড নিয়ে। আমরা আগেই বলেছি যে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 হিসাবে কিভাবে নাম্বারিং করা হয়। আবার আমি বলছি যে একটা ফ্যাটি অ্যাসিডের অণু যেদিকে COOH গ্রুপ আছে সেই দিক থেকে কার্বনগুলোকে যখন আমি নাম্বারিং করব সেগুলোকে তখন কার্বন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হিসেবে আমি নাম্বারিং করব। কিন্তু যখন কোনো ডাবল বন্ড থাকবে তখন আমরা কার্বনগুলোকে আমরা নাম্বারিং করব যেদিকে মিথাইল গ্রুপ আছে সেই দিক থেকে ওমেগা 1 কার্বন অ্যাটম, ওমেগা 2 কার্বন অ্যাটম, ওমেগা 3 কার্বন অ্যাটম এইভাবে। এটা হলো একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন। এখানে প্রথম ডাবল বন্ডটা আছে ওমেগা 6 কার্বনের অ্যাটমের ঠিক পরে, সেই জন্য এটা হলো একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন। এবং এটা হলো একটা ওমেগা 9 ফ্যাটি অ্যাসিডের অণুর গঠন। এখানে প্রথম ডাবল বন্ডটা আছে ওমেগা 9 নাম্বার কার্বন অ্যাটমের
ঠিক পরেই, সেজন্য এটা হলো ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। আমরা আলোচনা করছি ওমেগা ফ্যাটি অ্যাসিড নিয়ে। তাহলে আমরা জানলাম কেন একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কেন একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে বলবো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এবং কেন একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে বলবো ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। এখানে আমরা একটা ওমেগা 3 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড এবং একটা ওমেগা 6 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লিনোলেইক ফ্যাটি অ্যাসিড এবং একটা ওমেগা 9 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওলেইক অ্যাসিডের আণবিক গঠন দেখিয়েছি। এই ওমেগা 3 লিনোলেনিক ফ্যাটি অ্যাসিডটা কেন ওমেগা 3, তার কারণ হচ্ছে এখানে প্রথম ডবল বন্ডটা এই অণুর যেদিকে কার্বক্সিল গ্রুপ আছে তার উল্টো দিকে যে মিথাইল গ্রুপ আছে সেই দিক থেকে কার্বন অ্যাটম হিসেব করলে প্রথম ডবল বন্ডটা 3 নম্বর কার্বন অ্যাটমের কাছে অবস্থিত। লিনোলেইক ফ্যাটি অ্যাসিডটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কারণ এর প্রথম ডবল বন্ডটা এই অণুর যেদিকে কার্বক্সিল গ্রুপ আছে তার উল্টো দিকে অবস্থিত মিথাইল গ্রুপ থেকে হিসাব করা 6 নম্বর কার্বন অ্যাটমের কাছে অবস্থিত। ওলেইক ফ্যাটি অ্যাসিডটা ওমেগা 9 কারণ এর ডবল বন্ডটা অণুর যেদিকে কার্বক্সিল গ্রুপ আছে তার উল্টো দিকে অবস্থিত মিথাইল গ্রুপ থেকে হিসাব করা 9 নম্বর কার্বন অ্যাটমের কাছে অবস্থিত। সেই জন্য ওলেইক অ্যাসিড একটা ওমেগা 9 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড একটা ওমেগা 6 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং লিনোলেনিক ফ্যাটি অ্যাসিডটা একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কারণ এগুলো সবই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে আমাদের কাছে এটা একদম জলের মতো পরিষ্কার কেন একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কেন একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং কেন একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। এবং তার সঙ্গে এটা পরিষ্কার একদম জলের মতন যে লিনোলেনিক ফ্যাটি অ্যাসিডটা কেন ওমেগা 3, লিনোলেইক ফ্যাটি অ্যাসিডটা কেন ওমেগা 6 এবং ওলেইক ফ্যাটি অ্যাসিডটা কেন ওমেগা 9। এবারে আমরা জানবো লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড ছাড়া আর কোন কোন ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড ছাড়া আরো যে সমস্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো হলো টিমনোডোনিক ফ্যাটি অ্যাসিড, এটা ফিশ অয়েলে পাওয়া যায়। গ্লুকোনোডোনিক ফ্যাটি অ্যাসিড, এটাও ফিশ অয়েলে পাওয়া যায়। সার্ভোনিক ফ্যাটি অ্যাসিড, এটাও ফিশ অয়েলে পাওয়া যায়। এগুলো সবই লং চেইন ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। লিনোলেইক ফ্যাটি অ্যাসিড ছাড়াও আরো যে সমস্ত ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো হলো অ্যারাকিডোনিক ফ্যাটি অ্যাসিড, এটা ভেজিটেবল অয়েলে পাওয়া যায়। ওলেইক ফ্যাটি অ্যাসিড ছাড়াও বাকি আরো যে সমস্ত ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো হলো এরুসিক ফ্যাটি অ্যাসিড, এটা মাস্টার্ড অয়েলে পাওয়া যায়। নার্ভোনিক ফ্যাটি অ্যাসিড, এটা ব্রেন লিপিডে পাওয়া যায়। এগুলো আমি প্রথম যখন ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ বলেছিলাম তখন এইগুলো আমরা উল্লেখ করেছিলাম। তাহলে আপনি কোন তেলটা খাবেন এই আলোচনার এতক্ষণের আলোচনা থেকে আমরা যেগুলো জানতে পারলাম তার সারমর্ম হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে এবং তার উদাহরণগুলো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে এবং তার উদাহরণগুলো। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে এবং তাদের উদাহরণগুলো। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা কাকে বলে এবং তাদের উদাহরণগুলো। এই পিউফা গুলোর মধ্যে কোনটাতে কয়টা করে ডাবল বন্ড আছে এবং অবশেষে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা গুলোর মধ্যে কোনগুলো ওমেগা 3, কোনগুলো ওমেগা 6 এবং কোনগুলো ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। এখন আমরা আলোচনা করব পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অর্থাৎ পুফার ইনক্লুডিং ওমেগা 3, ওমেগা 6 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিডগুলোর উপকারিতা। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা তেলগুলো বিশেষত ওমেগা 3 এবং ওমেগা 6 আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং সেই উপকারিতাগুলো হলো they support heart health, they support brain health, they support eye health, they support skin health and they support joint health। এখন আমরা আলোচনা করব শুধু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুলোর উপকারিতা। আমরা জানলাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুলো হলো লিনোলেনিক
এতে 18টা কার্বন অ্যাটম আছে, টিমনোডোনিক, গ্লুপানোডোনিক এবং সার্ভোনিক ফ্যাটি অ্যাসিড। এদের বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কারণ এই ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের শরীরে সিনথেসিস হতে পারে না, বা আমাদের শরীর এই ফ্যাটি অ্যাসিডগুলো সিনথেসিস করতে পারে না। ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্টের জন্য যখন এই ফ্যাটি অ্যাসিডগুলোর প্রয়োজন হয়, তখন এই ফ্যাটি অ্যাসিডগুলোর জন্য আমাদের বাইরের সোর্স বা বাইরের তেল বা চর্বি বা ফ্যাটির উপর নির্ভর করতে হয়। সেই জন্য এদের বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এই টিমনোডোনিক ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয় ইকোসা পেন্টানোইক ফ্যাটি অ্যাসিড। ইকোসা মানে হলো 20 এবং পেন্টা মানে হলো 5। অর্থাৎ টিমনোডোনিক ফ্যাটি অ্যাসিডটাতে 20টা কার্বন অ্যাটম থাকে এবং 5টা ডাবল বন্ড থাকে। সেই জন্য এই টিমনোডোনিক ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয় ইপিএ। গ্লুপানোডোনিক ফ্যাটি অ্যাসিড একে বলা হয় ডিপিএ, তার মানে ডেকোসা পেন্টানোইক অ্যাসিড। ডেকোসা মানে হচ্ছে 22, পেন্টা মানে হচ্ছে 5। অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিডটাতে 22টা কার্বন অ্যাটম আছে, লং চেন ফ্যাটি অ্যাসিড, এবং 5টা ডাবল বন্ড আছে, ফলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সার্ভোনিক ফ্যাটি অ্যাসিড এটাকে বলা হয় ডিএইচএ। এই ডিএইচএ নামটা আপনারা প্রায় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে শুনে থাকবেন যে এই জিনিসটাতে ডিএইচএ আছে, ডেকোসা হেক্সানোইক অ্যাসিড। এটা হলো ডিএইচ এর পুরো নাম। ডেকোসা মানে আমি আগেই বললাম 22, হেক্সা মানে হচ্ছে 6। অতএব এই ফ্যাটি অ্যাসিডটাতে 22টা কার্বন অ্যাটম আছে এবং 6টা ডাবল বন্ড আছে, ফলে এগুলো সবই ভেরি ভেরি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলো সবই কোথায় পাওয়া যায় সেটা আমি বলছি। আমি আগেই বললাম এগুলো সবই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। লিনোলেক ফ্যাটি অ্যাসিডের জন্য আমাদের নির্ভর করতে হয় উদ্ভিজ তেলের উপর। বিভিন্ন রকম উদ্ভিজ তেল, যেমন সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি। আর ইপিএ ইকোসা পেন্টানোইক অ্যাসিড এবং ডিএইচএ ডেকোসা হেক্সানোইক অ্যাসিড গুলোর জন্য আমাদের নির্ভর করতে হয় মাছের তেলের উপর। খুব ইম্পর্টেন্ট। ফলে যারা বলে মাছের তেল খাওয়া খুব খারাপ, তারা খুবই ভুল বলেন। আপনি নিজে জেনে নেবেন কোনটা ঠিক কোনটা ভুল। হার্ট, ব্রেন, চোখ, স্কিন এবং জয়েন্টের ভালো থাকার জন্য এই ফ্যাটি অ্যাসিড গুলো খুবই দরকারি। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুলোর প্রধান কাজ হলো কোষের মধ্যে ইনফ্লামেশন বন্ধ করা, সমস্ত কোষের সেল মেমব্রেন তৈরি করা। আমাদের ব্রেন এবং চোখের একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো এই ডিএইচএ। গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি চলাকালীন বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এই ডিএইচএ খুব দরকারি। আমরা আলোচনা করছি শুধু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুলোর উপকারিতা নিয়ে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের রক্তের ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, খারাপ এলডিএল কোলেস্টেরলের সিনথেসিস কমিয়ে ভালো এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্লাড প্রেসার কমায়, ফলে হার্ট ভালো থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ওবেসিটি বা মোটা হওয়া কমায়, এবং ফলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং সেখান থেকে উদ্ভূত তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাহলে আপনি কোন তেলটা খাবেন, এই আলোচনার উপর আমরা এতক্ষণ যে শুষ্ক আলোচনা করলাম তার সারমর্ম হলো, আমরা যে সমস্ত তেল খাই সেগুলো সবই হলো ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডের একটা অণু, একটা গ্লিসারলের অণু এবং 3টে ফ্যাটি অ্যাসিডের অণুর সংযুক্তির ফলে তৈরি হয়। আমরা যে বিভিন্ন রকমের তেল খাই সেটা এই ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন রকমের জন্য, এবং এই ফ্যাটি অ্যাসিডের প্রধান প্রধান নামগুলো হলো ক্যাপ্রিক অ্যাসিড, লরিক অ্যাসিড, মাইরিস্টিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড, পামিটোলোইক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, ইরুসিক অ্যাসিড, নার্ভোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, টিমনোডোনিক অ্যাসিড, গ্লুপানোডোনিক অ্যাসিড এবং সার্ভোনিক অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে অবস্থিত কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী এই ফ্যাটি অ্যাসিডগুলোকে 4টে গ্রুপে ভাগ করা হয়। শর্ট চেন ফ্যাটি অ্যাসিড অর্থাৎ SCFA, MCFA মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, LCFA লং চেন ফ্যাটি অ্যাসিড এবং VLCFA ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড। তারপরে আমরা আরো জেনেছি কোন কোন ফ্যাটি অ্যাসিড গুলো
শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, কোন ফ্যাটি অ্যাসিড গুলো মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, কোন ফ্যাটি অ্যাসিড গুলো লং চেন ফ্যাটি অ্যাসিড এবং কোন ফ্যাটি অ্যাসিড গুলো ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড। আমরা এখন আরো জানবো আমরা যে সমস্ত তেল খাই সেইগুলোতে থাকে সাধারণত লং চেন ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যার মধ্যে কার্বন অ্যাটম 16টা থেকে 22টা পর্যন্ত আছে এবং তার প্রধান উদাহরণগুলো হলো পামিটোলিক অ্যাসিড, অলেইক অ্যাসিড, ইউসিক অ্যাসিড, নার্ভোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, টিমনোটনিক অ্যাসিড, গ্লুপানোডোনিক অ্যাসিড এবং সার্ভোনিক অ্যাসিড। তারপরে আমরা আরো জানলাম এই ফ্যাটি অ্যাসিড গুলোতে সিঙ্গেল বন্ড আছে কিংবা ডাবল বন্ড আছে, অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিড গুলো স্যাচুরেটেড কিংবা আনস্যাচুরেটেড। তারপরে আমরা আরো জানলাম এই ফ্যাটি অ্যাসিডটা যদি আনস্যাচুরেটেড হয় তাহলে তার মধ্যে কয়টা ডাবল বন্ড আছে এবং এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা যদি ওমেগা 3 গ্রুপের কিনা অথবা ওমেগা 6 গ্রুপের কিনা অথবা ওমেগা 9 গ্রুপের কিনা। তারপরে আমরা আরো জেনেছি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ পুফার উপকারিতা, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুলোর উপকারিতা। তারপরে আমরা জেনেছি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কোনগুলো, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনগুলো এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড কোনগুলো। এবং তারপরে আমরা জেনেছি সবথেকে ভালো তেল বা ফ্যাট বা চর্বি হলো সেইগুলো যার মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে এবং যার মধ্যে ওমেগা 3 গ্রুপের ফ্যাটি অ্যাসিড গুলো বেশি আছে। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে ওইগুলো আরো বেশি ভালো যেগুলোর মধ্যে বেশি ডাবল বন্ড আছে, অর্থাৎ 4টে ডাবল বন্ড অথবা 5টে ডাবল বন্ড অথবা 6টা ডাবল বন্ড আছে। তাহলে এখন আপনি কোন তেলটা খাবেন এই আলোচনায় আপনি ঠিক করবেন আপনি কোন তেলটা খাবেন। আমি প্রত্যেকটা তেলের যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেই তেলগুলোর কম্পোজিশনস বলে দেবো, অর্থাৎ ওই তেলগুলোর মধ্যে কি ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, তাদের পার্সেন্টেজ কত, সেই ফ্যাটি অ্যাসিডটা কোন গ্রুপে অর্থাৎ স্যাচুরেটেড অথবা আনস্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হলে মনো আনস্যাচুরেটেড কিংবা পলি আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড হলে ওটা ওমেগা 3 গ্রুপের অথবা ওমেগা 6 গ্রুপের অথবা ওমেগা 9 গ্রুপের। আপনারা জানেন যে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড এর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের শরীরের পক্ষে বেশি উপকারী, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে আবার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের শরীরের পক্ষে বেশি উপকারী এবং পলি আনস্যাচুরেটেড এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওমেগা 6 এর থেকে বেশি উপকারী এবং ওমেগা 6 ওমেগা 9 এর থেকে বেশি উপকারী। এখন প্রত্যেকটা তেলের কম্পোজিশন জানার পরে আপনি ঠিক করবেন কোন তেলটা আপনার শরীরের পক্ষে ভালো এবং কোন তেলটা আপনার শরীরের পক্ষে খারাপ। তাহলে প্রথমে আসা যাক এখন সানফ্লাওয়ার অয়েলের কম্পোজিশনে। সানফ্লাওয়ার অয়েলের যে ফ্যাটি অ্যাসিড গুলো থাকে সেগুলো হলো অলিক অ্যাসিড, ওটা ওমেগা 9 গ্রুপের, ওটা একটা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ওটা থাকে 80%। লিনোলেইক ফ্যাটি অ্যাসিড, ওটা ওমেগা 6 গ্রুপের, ওটা একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা থাকে মাত্র 10%। সানফ্লাওয়ার অয়েলে লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড যেটা ওমেগা 3 গ্রুপের, সেটা কিন্তু খুব কম থাকে, লেস দেন 0.2%। সানফ্লাওয়ার অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তার মধ্যে স্টিয়ারিক অ্যাসিড থাকে 6% এবং পামিটিক অ্যাসিড থাকে 4%। সানফ্লাওয়ার অয়েলের কম্পোজিশনে একটা গন্ডগোল আছে, সেটা হলো দু ধরনের সানফ্লাওয়ার অয়েল হয়। একটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল যাতে অলেইক অ্যাসিড 80% থাকে এবং আরেকটা সানফ্লাওয়ার অয়েল আছে যেখানে লিনোলেইক অ্যাসিডটা 80% থাকে। ফলে আপনি কোন সানফ্লাওয়ার অয়েলটা খাচ্ছেন সেটা আপনি কম্পোজিশনটা দেখে নেবেন। দুটো ধরনের সানফ্লাওয়ার অয়েল আছে। এবারে আমি আসবো সানফ্লাওয়ার অয়েল অথবা কুসুম তেলের কম্পোজিশনে। কুসুম তেলে থাকে লিনোলেইক অ্যাসিড যেটা ওমেগা 6, সেটা 70%, অলেইক অ্যাসিড যেটা ওমেগা 9 গ্রুপের, এটা কিন্তু মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আগেরটা ছিল পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অলেইক অ্যাসিড থাকে 20%। লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড যেটা ওমেগা 3 গ্রুপের, সেটাও সানফ্লাওয়ার বা কুসুম তেলে খুব কম থাকে, বিলো 1%। সানফ্লাওয়ার অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তার মধ্যে পামিটিক অ্যাসিড থাকে 6 to 8% এবং স্টিয়ারিক অ্যাসিড থাকে 2 to 3%। অতএব আপনি এখন ঠিক করবেন এই সানফ্লাওয়ার অয়েল আপনার শরীরের পক্ষে উপকারী কিংবা অপকারী। এবারে আমি আসবো সয়াবিন অয়েলের আলোচনায়। সয়াবিন অয়েলে লিনোলেইক ফ্যাটি অ্যাসিড যেটা ওমেগা 6, সেটা থাকে 55%।
5%। অলেইক অ্যাসিড যেটা ওমেগা 9 যেটা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটা থাকে 25%। লিনোলেনিক যেটা ওমেগা 3 যেটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটা থাকে 8%। আগের গুলোর থেকে একটু বেশি। সয়াবিন অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তার মধ্যে পামিটিক অ্যাসিড থাকে 8% এবং স্টিয়ারিক অ্যাসিড থাকে 4%। আগের দুটো তেলের মতনই প্রায়। এখন আমি আসবো আপনি কোন তেলটা খাবেন সেই আলোচনায়। মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষে তেলের কম্পোজিশনে সর্ষে তেলে থাকে ইরুসিক অ্যাসিড যেটা ওমেগা 9, এটা কিন্তু মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড নয়, সেটা থাকে 52%। অলেইক অ্যাসিড ওমেগা 9 এটা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটা থাকে 12%। ফলে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এখানে পরিমাণ হয়ে গেল 64% এর মতো। সর্ষে তেলে লিনোলেইক ফ্যাটি অ্যাসিড যেটা ওমেগা 6 যেটা পুফা সেটা থাকে মাত্র 15% এবং লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ওটাও পুফা সেটা থাকে 6%। অন্যান্য গুলোর থেকে অনেক ভালো, কিন্তু মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এখানে আবার অনেক বেশি। সর্ষে তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ 12%, আগের তেলগুলোর মতোই। ফলে আপনি ঠিক করুন মাস্টার্ড অয়েল আপনার শরীরের পক্ষে ভালো কি খারাপ। পুফা অর্থাৎ লিনোলেনিক ওমেগা 3 অনেকটা বেশি আছে আগের তেলগুলোর মতো, কিন্তু এমইউএফ পুফার থেকে অনেক বেশি পরিমাণে আছে। ফলে সুবিধাও আছে অসুবিধাও আছে। এবারে আমি আসবো পাম তেলের কম্পোজিশন নিয়ে। পাম তেলে অলেইক অ্যাসিড ওমেগা 9 এটা আছে 40%, এটা মুফা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পামিটোলোইক ফ্যাটি অ্যাসিড ওমেগা 7 এটাও মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আছে অনলি 2%। অর্থাৎ আমাদের ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই, দরকার নেই আমার এটা নিয়ে ভাবা। এতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তার মধ্যে পামিটিক অ্যাসিড আছে 54%, সব থেকে বেশি পরিমাণে আছে, যেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ পাম তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকার জন্য এটা সাধারণ রুম টেম্পারেচারে শক্ত হয়ে যায়। সেখানে স্টিয়ারিক অ্যাসিড আছে 4%, এটা নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই। অতএব পাম তেল আমাদের শরীরের পক্ষে ভালো কিংবা খারাপ সেটা আপনি ভেবেন। এতে কিন্তু লিনোলেনিক যেটা ওমেগা 3 সেটা কিন্তু একদমই নেই। এখন আমি আসবো আপনি কোন তেলটা খাবেন সেই আলোচনায় মাছের তেলের কম্পোজিশন নিয়ে। মাছের তেলের কম্পোজিশন হলো মোটামুটি এই রকম। টিমনোডনিক ফ্যাটি অ্যাসিড যেটা ওমেগা 3 গ্রুপের ফ্যাটি অ্যাসিড, ওতে 20টা কার্বন অ্যাটম আছে, ওটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং এটা একটা ইকোসা পেন্টানোইক ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে এর মধ্যে ইকোসা মানে হচ্ছে 5টা ডাবল বন্ড আছে। এই টিমনোডনিক ফ্যাটি অ্যাসিডটা আছে মাছের তেলে 25%। গ্লুপানোডনিক ফ্যাটি অ্যাসিড এটাও ওমেগা 3 গ্রুপের, এতেও 20টা কার্বন অ্যাটম আছে, এটাও একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটাও ইকোসা পেন্টানোইক অ্যাসিড গ্রুপের, অর্থাৎ 5টা ডাবল বন্ড আছে, এটা আছে 10%। সার্বনিক ফ্যাটি অ্যাসিড এটাও ওমেগা 3 গ্রুপের, এতে 22টা কার্বন অ্যাটম আছে, এটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে DHA গ্রুপের, অর্থাৎ ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। হেক্সানোইক মানে এর মধ্যে 6টা ডাবল বন্ড আছে, ডোকোসা মানে হচ্ছে 22টা কার্বন অ্যাটম আছে, এটা হচ্ছে 50%, অনেক বেশি। এবং এখানে EPA এবং DHA এদের অনুপাত হলো 2:1, খুব ভালো রেশিও, যেটা শরীরের পক্ষে আমাদের পক্ষে খুব ভালো। এবং DHA নামটা আপনারা প্রায় অ্যাডভার্টাইজমেন্টে শুনে থাকবেন, বিভিন্ন ফুড প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টে। এটা এখানে আছে 50% এবং এটা ওমেগা 3, তার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অনেকটা পরিমাণ হয়ে গেল। ওলেইক ফ্যাটি অ্যাসিড ওমেগা 9 এটা একটা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আছে মাত্র 10%। আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পামিটিক অ্যাসিড থাকে মেনলি, এটা আছে 15%। ফলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি নেই। অতএব ফিশ অয়েলে মেনলি আছে বা প্রধানত আছে ওমেগা 3 এবং সেগুলো সবই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফলে আপনি এখন ঠিক করুন মাছের তেল খাবেন কি খাবেন না। কারণ প্রায় আপনারা গুজব শুনে থাকবেন যে মাছের তেল খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ, কারণ হার্টের অসুখ আছে সেজন্য মাছের তেল না খায়, ইত্যাদি এবং ইত্যাদি। অতএব আপনি জানুন কোনটা উচিত কোনটা উচিত নয়, উচিত হলে কেন উচিত, অনুচিত হলে কেন অনুচিত। তাহলে আপনি ঠিক করুন আপনি কোন তেলটা খাবেন। আমরা সাধারণত যে তেলগুলো খাই এখানে তার একটা সামারি দেওয়া থাকলো। প্রথমে আসি কোকোনাট অয়েল বা নারকেল তেলে। এতে স্যাচুরেটেড ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড থাকে 86%। এই দিক থেকে কোকোনাট অয়েল স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কারণ স্যাচুরেটেড ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের পক্ষে
উপকারী নয়। কোকোনাট অয়েলে মুফা বা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে 12% এবং পুফা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে মাত্র 2%। ফলে এই পয়েন্ট থেকে বা এই দিক থেকে কোকোনাট অয়েল আমাদের শরীরের পক্ষে ভালো নয়। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা থাকে 86% সেটা সাধারণত মিডিয়াম চেন বা শর্ট চেনের হয়। তাহলে কি হলো, কোকোনাট অয়েল প্রধানত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে তৈরি, সেগুলো সব মিডিয়াম চেন বা শর্ট চেন দিয়ে তৈরি। আমরা জানি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাট উইথ লং চেন ফ্যাটি অ্যাসিডস সেইগুলি আমাদের পক্ষে খারাপ, কিন্তু সেদিক থেকে কোকোনাট অয়েলে আছে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, সেদিক থেকে আবার কোকোনাট অয়েল ভালো। অতএব ভালো মন্দ যোগ বিয়োগ করলে আমরা এটা বলতে পারি কোকোনাট অয়েল খাওয়া পরিমিত খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো নয়। নেক্সট আমি আসবো গ্রাউন্ডনাট অয়েলে। গ্রাউন্ডনাট অয়েলে স্যাচুরেটেড ফ্যাট আছে বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে মাত্র 18%। এই দিক থেকে বাদাম তেল ভালো, এতে মুফা আছে 46% এবং পুফা আছে 36%। সেদিক থেকে গ্রাউন্ডনাট অয়েল আবার ভালো নয়। এই গ্রাউন্ডনাট অয়েলে অলেইক অ্যাসিড যেটা ওমেগা 9 সেটা আছে 55%, লিনোলেইক ফ্যাটি অ্যাসিড যেটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড তার সেটা আছে 35%, কিন্তু গ্রাউন্ডনাট অয়েলে খুব কম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এবং তার পরিমাণ হলো 0.1% কম। ফলে এই দিক থেকে কিন্তু গ্রাউন্ডনাট অয়েল ভালো নয়। ফলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের দিক থেকে গ্রাউন্ডনাট অয়েল ভালো, কিন্তু কোনো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নেই, সেই দিক থেকে গ্রাউন্ডনাট অয়েল আবার খারাপ। নেক্সট আমি আসি পাম অয়েলে। পাম অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে 58%। এই দিক থেকে পাম অয়েল খারাপ। পাম অয়েলে মুফা আছে 42%, পুফা আছে 0%। ফলে এই দিক থেকে আবার পাম অয়েল খারাপ। তার কারণ পাম অয়েলে কোনো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নেই। যেহেতু মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে এবং ওমেগা 9 অলেইক অ্যাসিড হলো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটা আছে 40%। পামেটিলয়িক ওমেগা 7 ফ্যাটি অ্যাসিড এটাও একটা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আছে 2%, কিন্তু পাম অয়েলে কোনো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নেই। ফলে এই দিক থেকে আবার পাম অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও আছে অনেক 58%, সেদিক থেকেও খারাপ, এবং কোনো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নেই, সেদিক থেকেও খারাপ, এবং কোনো পুফা নেই, সেদিক থেকেও পাম অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। নেক্সট আমি আসি সয়াবিন অয়েল। সয়াবিন অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে 15%। এই দিক থেকে সয়াবিন তেল ভালো। সয়াবিন তেলে মুফা বা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে 25%, সেখানে পুফা আছে 60%। এই দিক থেকে সয়াবিন তেল ভালো। লিনোলেইক যেটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সেটা আছে 75%, অলেইক যেটা মুফা ওমেগা 9 সেটা আছে 20%, এবং ওমেগা 3 লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড সেটা আছে 8%, মানে সাফিসিয়েন্ট পরিমাণে আছে। আমাদের শরীরে যতটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রতিদিনের দরকার ততটাই সয়াবিন অয়েলে আছে। ফলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপস্থিতির দিক থেকে সয়াবিন অয়েল ভালো, পুফা পরিমাণ থেকে সয়াবিন অয়েল ভালো, এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের দিক থেকে সয়াবিন অয়েলও ভালো। নেক্সট আমি আসি মাস্টার্ড অয়েলে। মাস্টার্ড অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে 34%। এটা খুব একটা সুবিধের নয়। সেখানে মুফা আছে 48% এবং পুফা আছে 18%। এখানেও পয়েন্টটা কিন্তু মাস্টার্ড অয়েলের বিপক্ষে যাচ্ছে আমাদের স্বাস্থ্যের দিক থেকে। ওমেগা 3 আছে 7%, ওমেগা 6 আছে 15%। ওমেগা 3 এবং ওমেগা 6 এর অনুপাত হচ্ছে 1:2, যেটা আবার হার্টের পক্ষে খুব ভালো। ফলে ওমেগা 3 এবং ওমেগা 6 এর রেশিওর দিক থেকে মাস্টার্ড অয়েল আমাদের হার্টের পক্ষে খুব ভালো, কিন্তু এতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকার জন্য এই দিক থেকে আবার মাস্টার্ড অয়েল আমাদের শরীরের পক্ষে খুব একটা সুবিধার নয়। নেক্সট আমি আসবো সানফ্লাওয়ার অয়েলে। সানফ্লাওয়ার অয়েল বা কুসুম তেল। সানফ্লাওয়ার অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে 9%, খুবই ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে। সেখানে মুফা আছে 12% এবং পুফা আছে 79%। ফলে স্বাস্থ্যের দিক থেকে সানফ্লাওয়ার বা কুসুম তেল আমাদের শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সেখানে লিনোলেইক ওমেগা 6 আছে 75%, ওলেইক মুফা ওমেগা 9 ওটা আছে 20%, কিন্তু ওমেগা 3 আছে আবার 1%-এরও কম। ফলে এই দিক থেকে আবার সানফ্লাওয়ার অয়েল
আমাদের শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে সুবিধার নয়। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে মাত্র 9%। এই দিক থেকে কিন্তু সানফ্লাওয়ার অয়েল খুবই ভালো। 79% পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, সেই দিক থেকে কিন্তু আবার সানফ্লাওয়ার অয়েল খুবই ভালো। এইবারে আসি আমি সানফ্লাওয়ার অয়েলে। সানফ্লাওয়ার অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে 12%। এই দিক থেকে সানফ্লাওয়ার অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। সেখানে মুফা আছে 24%, বুফা আছে 64%। এই দিক থেকে আবার সানফ্লাওয়ার অয়েল খুবই ভালো। অলেইক মানে ওমেগা 9 মানে মুফা আছে 80%, লিনোলেইক ওমেগা 6 এটা আছে 15%। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো সানফ্লাওয়ারে আছে ওমেগা 3 খুবই কম, 1%-এরও নিচে। সেই দিক থেকে সানফ্লাওয়ার অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এবারে আসি বাটার। বাটারের স্যাচুরেটেড ফ্যাট আছে 75%। অর্থাৎ বাটার প্রধানত স্যাচুরেটেড ফ্যাট দিয়ে তৈরি, কোকোনাট অয়েলের মতো। এখানে মুফা আছে 20%, পুফা আছে মাত্র 5%, কোকোনাট অয়েলের মতো। অতএব এটা খুব একটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় এই দিক থেকে। সেখানে ওমেগা 9 আছে 20%, লিনোলেক ওমেগা 6 আছে 5%, কিন্তু বাটারে কোনো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নেই। ফলে স্বাস্থ্যের দিক থেকে এই পয়েন্টের দিক থেকে বাটার আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। ফলে নারকেল তেলের মতনই বাটার আমাদের পরিমিত খাওয়া উচিত। নেক্সট আমি আসবো ফিশ অয়েলে। ফিশ অয়েলে স্যাচুরেটেড ফ্যাট আছে 30%, মাঝামাঝি ধরনের। আমাদের শরীরে যতটা স্যাচুরেটেড ফ্যাট লাগার কথা ততটাই কিন্তু আছে। সেখানে মুফা আছে 13% এবং পুফা আছে 57%। খুবই আনন্দের কথা এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সেখানে টিমনোডোনিক, গ্লুপানোডোনিক যেগুলো ইকোসানয়েক, পেন্টানোইক ফ্যাটি অ্যাসিড সেগুলো প্রচুর পরিমাণে আছে। সার্ভোনোইক যেটা ডিএইচ বা ডেক্সানয়েক, হেক্সানোইক অ্যাসিড সেটাও প্রচুর পরিমাণে আছে এবং এরা সবাই কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ টিমনোডোনিক, গ্লুপানোডোনিক, সার্ভোনিক ফ্যাটি অ্যাসিড এগুলো সবাই কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ফলে ফিশ অয়েলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একদম ভর্তি এবং এগুলো সবই পলি আনস্যাচুরেটেড এবং 5টা করে ডাবল বন্ড এবং 6টা করে ডাবল বন্ড আছে, আমি আগেই বলেছি। ফলে ফিশ অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। তো যারা বলে থাকেন যে ফিশ অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ, কারোর হার্টের অসুখ আছে, তার মোটা মাছের তেল খাওয়া ভালো নয়, তারা কিন্তু ভুল বলেন বা ভুল ধারণা থেকে বলে থাকেন। অতএব আলোচনার শেষের দিকে আপনি কোন তেলটা খাবেন সেই আলোচনার শেষে আমি বলতে পারি আমরা সেই সমস্ত তেল বা ফ্যাট পছন্দ করব যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম আছে, যেগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রধানত পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা বেশি আছে, যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি আছে এবং ইপিএ অর্থাৎ ইকোসা পেন্টানোইক অ্যাসিড তার মানে যাতে 5টা ডাবল বন্ড আছে এবং ডোকোসা হেক্সানোইক অ্যাসিড তার মানে যাতে 6টা ডাবল বন্ড আছে সেগুলো বেশি আছে, সেই ফ্যাটি অ্যাসিডগুলি আমরা বেশি করে পছন্দ করব। অতএব পুরো আলোচনা উপসংহারে আমার পরামর্শ হলো সমস্ত তেল মিলিয়ে মিশিয়ে খান, কারণ একটা তেলে যেটা নেই সেটা অন্য তেল থেকে এসে যাবে এবং একটা তেলের অপকারিতা অন্য তেলের উপকারিতার দ্বারা ব্যালেন্স হয়ে যাবে। আপনি নিজে জানুন আপনি যে তেলটা খাচ্ছেন তার কম্পোজিশন, তার ভালো দিক এবং তার খারাপ দিক। এখন আপনি কোন তেলটা খাবেন এই আলোচনায় আমরা আলোচনা করব প্রতিদিন আমরা কতটা করে তেল খাবো। প্রতিদিন একজন সুস্থ প্রাপ্তবয়স্ক লোকের 25 থেকে 30 ml তেল খাওয়া উচিত। 25% থেকে 30% অফ টোটাল ক্যালোরি ইনটেক। আমাদের সারাদিনে যতটা ক্যালোরি আমরা নিই, ধর 1500 বা 2000 ক্যালোরি, তার 25% থেকে 30% আসতে হবে এই তেল বা ফ্যাট থেকে। এই 25 থেকে 30 ml তেলের মধ্যে 20 থেকে 25 ml রান্নাতে ব্যবহার করা উচিত এবং বাকি 10 থেকে 5 ml তেল বিভিন্ন খাবার যেমন দুধ, মাখন, ঘি, মাছ, মাংস, বাদাম প্রভৃতি বিভিন্ন খাবার থেকে এসে যাবে। অতএব প্রতিদিন আমাদের 20 থেকে 25 ml তেল প্রত্যেকের জন্য রান্নায় ব্যবহার করা উচিত। অতএব একটা ফ্যামিলিতে যদি 4 জন লোক থাকে তাহলে ম্যাক্সিমাম সারাদিনে 100 ml এর বেশি তেল ব্যবহার করা উচিত নয়। এবারে আমরা আলোচনা করব বনস্পতি নিয়ে। একে বনস্পতি বলা হয় কারণ এটা উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত তেল থেকে প্রস্তুত করা হয়। একে বনস্পতি ঘি ও বলা হয় কারণ
সাধারণ রুম টেম্পারেচারে এটা গরুর দুধ থেকে তৈরি ঘিয়ের মতন সেমি সলিড হয়, সেই জন্যই একে বনস্পতি ঘি বলা হয়। তাহলে আমরা জানলাম যে এই বনস্পতি বিভিন্ন ভেজিটেবল অয়েল যেমন পাম তেল, সর্ষে তেল, বাদাম তেল অথবা যে কোনো তেল থেকে তৈরি করা হয়। তাহলে এখন প্রশ্ন হলো, বিভিন্ন ভেজিটেবল অয়েল থেকে এই বনস্পতি কেমন ভাবে প্রস্তুত করা হয়? বিভিন্ন ভেজিটেবল অয়েল থেকে যে পদ্ধতিতে এই বনস্পতি প্রস্তুত করা হয় সেই পদ্ধতি হলো হাইড্রোজেনেশন পদ্ধতি। এখন আমরা জানবো এই হাইড্রোজেনেশন পদ্ধতিটা কি। আমরা জানি বিভিন্ন তেল তারা সাধারণত রুম টেম্পারেচারে তেল থাকে, কারণ সেই তেলগুলোর মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেই ফ্যাটি অ্যাসিডগুলো আনস্যাচুরেটেড, অর্থাৎ সেই ফ্যাটি অ্যাসিডের অণুগুলোর মধ্যে একটা ডবল বন্ড আছে। আর আমরা জানি সাধারণ রুম টেম্পারেচারে যে সমস্ত তেল শক্ত অবস্থা থাকে সেগুলোকে আমরা বলি ফ্যাট, এবং সেই শক্ত অবস্থা থাকার কারণ হলো সাধারণ রুম টেম্পারেচারে সেই তেলগুলোতে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেগুলোতে কোনো ডবল বন্ড থাকে না। তাহলে আমরা কোনো তেলের মধ্যে অবস্থিত ওই ফ্যাটি অ্যাসিডের বন্ধে ডবল বন্ডটাকে ভেঙে দিয়ে যদি আমরা ওটাকে সিঙ্গেল বন্ড করে দিতে পারি, অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটাকে যদি আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারি, তাহলেই ওই তেলটা আর তখন সাধারণ রুম টেম্পারেচারে তরল থাকবে না, শক্ত হয়ে যাবে। তখন তাকে আমরা বলবো বনস্পতি ঘি। এবারে আমরা জানলাম যে এই ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ডে পরিণত করার পদ্ধতি হলো হাইড্রোজেনেশন পদ্ধতি। এই হাইড্রোজেনেশন পদ্ধতিতে কি করা হয়, এই হাইড্রোজেন অ্যাটম দিয়ে এই ডাবল বন্ডটাকে ভেঙে দেওয়া হয় এবং প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন অ্যাটমকে ধরিয়ে দেওয়া হয়। দেখুন এখানে কার্বনের একটা হাত এবং এই কার্বনের একটা হাত ফাঁকা ছিল, সেখানে ওই কার্বনের ওই হাতটাতে হাইড্রোজেন অ্যাটম এবং এই কার্বনের ওই হাতটাতে হাইড্রোজেন অ্যাটম ধরিয়ে দেওয়া হয়েছে। ফলে এখানে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ডে পরিণত হয়ে গেছে এবং এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা স্যাচুরেটেড হয়ে গেছে। এইটাই হলো বনস্পতি ঘি, অর্থাৎ সাধারণ রুম টেম্পারেচারে তেলটা শক্ত হয়ে গেছে। এইটাই হলো হাইড্রোজেনেশন পদ্ধতি এবং সাধারণ তেল থেকে বনস্পতি বানাবার প্রক্রিয়া। এখন আমরা আলোচনা করব ডালডা জিনিসটা কি সেই নিয়ে। ডালডা হলো বনস্পতি ঘিয়ের বাণিজ্যিক নাম। বিভিন্ন ভেজিটেবল অয়েল যেমন পাম অয়েল বা পাম তেল, সয়াবিন অয়েল বা সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল প্রভৃতি তেল থেকে হাইড্রোজেনেশন পদ্ধতিতে এই ডালডা প্রস্তুত করা হয়। অর্থাৎ এইসব তেলের অণুর সঙ্গে হাইড্রোজেন অণু যোগ করে এইসব তেলকে তরল থেকে শক্ত ঘি বা বনস্পতিতে পরিণত করে কোম্পানি তার নাম রেখেছে ডালডা। কোন তেলটা ব্যবহার করা হবে এই ডালডা প্রস্তুত করার জন্য সেটা নির্ভর করে তেলের দাম এবং কোম্পানির উপর। যেহেতু বনস্পতির পুরোটাই স্যাচুরেটেড ফ্যাট, সেই জন্য এটা স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকারী নয়। এখন আমরা আলোচনা করব বনস্পতি ঘি, যার বাণিজ্যিক নাম ডালডা, তার সুবিধে এবং অসুবিধে। সাধারণত পাম তেলের দাম কম হবার জন্য পাম তেল থেকে হাইড্রোজেনেশন পদ্ধতিতে এই ডালডা বা বনস্পতি ঘি প্রস্তুত করা হয়। সেই জন্য বনস্পতি ঘি বা ডালডার দাম সাধারণ ঘিয়ের দামের থেকে কম হয়। এর সঙ্গে ভিটামিন এ এবং ডি যোগ করা হয়। এই বনস্পতি ঘি বা ডালডার সুবিধে হলো এর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট অনেক বেশি। সেই জন্য কোনো জিনিসকে ডিপ ফ্রাই বা বেক করতে গেলে এই ডালডার ব্যবহারের অনেক সুবিধে আছে। কিন্তু মনে রাখতে হবে যে লং চেইন ফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড ফ্যাট আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবারে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হলো ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড দিয়ে যে সমস্ত ফ্যাট তৈরি হয় বা সৃষ্টি হয় সেইগুলোকে বলা হয় ট্রান্স ফ্যাট। এবারে আসা যাক ট্রান্স ফ্যাটি অ্যাসিড কাকে বলে। প্রত্যেকটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের দুটো করে রূপ বা ফর্ম থাকে এবং সেই দুটো রূপ বা ফর্ম হলো সিস ফর্ম এবং
ট্রান্স ফর্ম। এই হলো একটা ফ্যাটি অ্যাসিডের সিস ফর্ম এবং এই হলো একটা ফ্যাটি অ্যাসিডের ট্রান্স ফর্ম। যখন কোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ডবল বন্ড অংশগ্রহণকারী কার্বন পরমাণুর একই দিকে হাইড্রোজেন পরমাণুগুলো থাকে, তখন সেটা হয় ওই ফ্যাটি অ্যাসিডের সিস ফর্ম। আবার অন্যদিকে যখন কোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ডবল বন্ডে অংশগ্রহণকারী কার্বন পরমাণু দুটোর উল্টো দিকে হাইড্রোজেন পরমাণুগুলো থাকে, তখন সেই ফর্মটা হলো ওই ফ্যাটি অ্যাসিডের ট্রান্স ফর্ম। অতএব সিস ফর্মে অবস্থিত ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয় সিস ফ্যাটি অ্যাসিড এবং ট্রান্স ফর্মে অবস্থিত ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড। আমরা আলোচনা করছি ট্রান্স ফ্যাটি অ্যাসিড নিয়ে। যখন ট্রান্স ফর্মে অবস্থিত কোনো ফ্যাটি অ্যাসিডের তিনটে অণু গ্লিসারলের একটা অণুর সঙ্গে যুক্ত হয়ে যে একটা ট্রাইগ্লিসারাইডের অণু বা ফ্যাট তৈরি করে, তখন তাকে বলা হয় ট্রান্স ফ্যাট। অর্থাৎ ট্রান্স ফ্যাটি অ্যাসিড যে সমস্ত ফ্যাটে থাকে সেইগুলোকে বলা হয় ট্রান্স ফ্যাট। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, প্রসেসড ফুড, বেকারি প্রোডাক্টস, তেলে ভাজা প্রভৃতি প্রস্তুত করার জন্য এই ট্রান্স ফ্যাট ব্যবহার করা হয়। কারণ এই ট্রান্স ফ্যাট দিয়ে তৈরি যে কোনো খাবার অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করা যায়, সেই জন্য ফুড ইন্ডাস্ট্রিতে এই ট্রান্স ফ্যাটের ব্যবহার খুব বেশি। কিন্তু এই ট্রান্স ফ্যাট আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এখন আমরা আলোচনা করব ট্রান্স ফ্যাটের বিভিন্ন অপকারিতাগুলো নিয়ে। এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা টিএফএ থেকে উদ্ভূত ট্রান্স ফ্যাট আমাদের স্বাস্থ্যের যে ক্ষতিগুলো করে সেগুলো হলো রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিডের মাত্রা বাড়ায়, অ্যাথেরোস্ক্লেরোসিস করায়, ব্লাড প্রেশার বাড়ায়, হার্টের বিভিন্ন অসুখ করায়, ওবেসিটি করায় এবং অবশেষে ওবেসিটি, হাই ব্লাড প্রেশার এবং রক্তে হাই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড থাকার জন্য আরো যে সমস্ত অসুখ হয় সেগুলোর সবেরই সম্ভাবনা এই ট্রান্স ফ্যাট অনেক গুণ বাড়িয়ে দেয়। সেই জন্য চানাচুর, নিমকি, চিপস, ঝুরি ভাজা অথবা যে কোনো রেডিমেড প্যাকেট করা তেলে ভাজা খাবার আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এই হলো আপনি কোন তেলটা খাবেন তার উপর আমার পূর্ণাঙ্গ একটা আলোচনা। আমি জানি আমার এই আলোচনাটা খুব বড় হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এর থেকে ছোট হলে পুরো ব্যাপারটা সঠিকভাবে বোঝা যেত না। আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাতে চাই যে বাংলায় লেখা আমার 4টে বই আছে এবং সেই বইগুলো হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা। উচ্চ রক্তচাপ এই বইটা কিনতে গেলে ওপরের কিউআর কোডটা স্ক্যান করলে আপনি সেটা লিঙ্ক পেয়ে যাবেন। ডায়াবেটিস বইটা কিনতে গেলে ওপরের লিঙ্কটাতে ক্লিক করতে হবে। রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বইটা কিনতে গেলে বার্তা প্রকাশনার সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজ স্ট্রিটে ওদের অ্যাড্রেস আপনি ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিনতে গেলে টাইম লাইন প্রকাশনার সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজ স্ট্রিটে ওদের অ্যাড্রেস আপনি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাবেন। অতএব ধৈর্য ধরে এতক্ষণ আমার এই আলোচনাটা শোনার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর তুষারকান্তি অগস্তি।